সেগুলোতে কেন বিশ্বাস করবে? ভূত প্রেত দেহ দানব রাক্ষস কক্ষসের কাহিনী ছোট ছেলেমেয়েরা পড়ে আনন্দ পায়, এইগুলোর যেমন অস্তিত্ব বাস্তবে নেই, কল্পিত, সেই রকমই ধর্মীয় কিছু কিছু বিষয় একেবারেই অবাস্তব অবান্তর, এগুলো অনুসন্ধান করে দেখতে হবে এবং বিচার বিবেচনা ছাড়া, অনুসন্ধান ছাড়া বিশ্বাস করা অনুচিত। এইভাবে মানে ইউরোপের উন্নত জাতিগুলো, ইটালি, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল, পশ্চিম ইউরোপের রাষ্ট্রগুলোতে এই ধারণা বিকশিত হয় এবং চার্চের যে কর্তৃত্ব এবং মানুষের উপরে যে কঠোর নিয়ন্ত্রণ নানাভাবে মানুষকে বঞ্চনার মধ্যে রাখতে চেয়েছে। ভোগের বাসনা মানুষের মধ্যে আছে এবং ভোগের বাসনা চরিতার্থ করতে দেওয়াও মানে যদি কোনো কর্তৃপক্ষ থাকে সরকারের, তাদের কর্তব্য। কিন্তু আইন মানে পাদ্রীরা এবং চার্চগুলো কঠোরভাবে মানুষকে দমন করার চেষ্টা করছে। যারা সম্রাট রাজা ছিলেন তাদের উপরেও চার্চের মানে কর্তৃত্ব ছিল। এইটা ভেঙে ফেলা, এর বিরুদ্ধে দাঁড়ানো, আমি আমার চোখ কান মুখ মস্তিষ্ক দিয়ে যা বলবো সেইটা মানব, সেইটা অবলম্বন করে সর্বজনীন কল্যাণের কথা আমরা চিন্তা করব। এই ধারণাটা ভারতবর্ষে আসছে চীনে, রাশিয়ায়, জাপানে, আফ্রিকার বিভিন্ন দেশ, দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে যখন আসছে জাতিগুলো, তার প্রধান এই কলকাতায় আসছে। কলকাতা ইংরেজদের দখলে ছিল, এইটা একটা বড় কারণ যে এই ধারণাগুলো কলকাতায় দেখা দিয়েছে। ইউরোপের প্রভাবটা কলকাতা যত অনুভব করেছে, ওই জাপান, চীন, ইন্দোচীনের দেশগুলো, ভারতের অন্যান্য প্রদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, এইভাবে একেবারে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত গেলে দেখা যাবে যে এই রেনেসাঁসের স্পিরিট ধীরে ধীরে আসছে এবং এই যে ধারণা বদলাচ্ছে এবং ধর্মগ্রন্থের আইন দিয়ে রাষ্ট্র চালানোর থেকে মানবিক বুদ্ধিতে জনপ্রতিনিধির দ্বারা গঠিত আইনসভা, সেখান থেকে বিধিবিধান তৈরি করে অগ্রসর মানুষ উপকৃত হবে এবং বেশি কার্যকর হবে। এইগুলো বিবেচনা করতে গেলে খুব স্পষ্টভাবে দেখা যায় যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একেবারেই ভালো না, যেমন হওয়া উচিত সেদিকে তো হচ্ছে। 90% নানান ভাবে বিচ্যুতি। যেমন প্রথমে শিক্ষা ব্যবস্থার কথাই ধরি, যে আমাদের শিক্ষা ব্যবস্থা প্রাথমিক পর্যায়ে এখানে বলছেন যে অন্তত 13 রকম মানে স্কুল এবং পাঠ্যসূচি আছে। তো এই যে 13 রকম আমাদের সংবিধানে তো লেখা আছে একরকম প্রাথমিক বিদ্যালয় হবে, এবং সংবিধান লেখা থাকলেও যেভাবে লেখা আছে এটা আইনত কার্যকর করাটা সম্ভব না। এটা মানুষের একটা স্বেচ্ছামূলক গ্রহণ গঠনের প্রশ্ন। তো সেই অবস্থায় ওই একমুখী শিক্ষা, সকলের জন্য শিক্ষা, প্রাথমিক শিক্ষা ইত্যাদি এইসব ব্যাপার সংবিধানে যা লেখা আছে বাস্তবে একেবারেই তার থেকে দূরে সরে গিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে যেমন বাংলা মাধ্যমের স্কুল আছে, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি ইত্যাদি। তো এর মধ্যে ব্রিটিশ সরকার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তৈরি করা সিলেবাস, কারিকুলাম এবং পুস্তক এইগুলো দিয়ে একটা A-level, O-level পড়াচ্ছে এবং ইংরেজি মাধ্যমে সবকিছু পড়ছে। বাংলাদেশে অনেকে আপত্তি করছেন যে এখানে তো বাংলাদেশ নেই, বাংলা ভাষা নেই, বাঙালি সংস্কৃতি নেই, বাঙালি ঐতিহ্যের সঙ্গে কোনো সম্পর্ক না, সবটাই ব্রিটিশ স্বার্থে। এবং অন্য কোথায় যে পশ্চিমা বৃহৎ শক্তিগুলো আধিপত্য এবং নির্ভরশীলতার যে নীতি দিয়ে পৃথিবীটাকে চালাতে চায়, সেই শৃঙ্খলার মধ্যে মানে ব্রিটিশরা এই ব্রিটিশ কাউন্সিল প্রতিষ্ঠা করে তার মাধ্যমে এখানে এইসব শিক্ষা দিচ্ছে।
অনেকে আপত্তি দিয়েছেন যে আমাদের এই শিক্ষার দরকার নেই, বাংলা ভাষার মধ্যে বাঙালি যে ঐতিহ্য ইতিহাস তাকে অবলম্বন করে আমাদের শিক্ষা ব্যবস্থা বদলাতে হবে এবং পর্যায়ক্রমে শিক্ষা ব্যবস্থার কিছু কিছু সংস্কার এবং 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর এরকম সময় হতে পারে, কিন্তু এটা অনন্তকাল চলবে এরকমটা ভাবলে আমরা ভুল করব। কিছু কিছু বিষয় দীর্ঘস্থায়ী হয়, কিছু কিছু স্বল্পস্থায়ী, কিছু বিষয় অস্থায়ী, এইভাবে দেখা হয়েছে। আমাদের যে এই ইংলিশ এর মধ্যে আবার শেখ হাসিনার কালে ওই ইংলিশ ভার্সন বলে একটা জিনিস তৈরি করেছে। ইংলিশ মিডিয়াম স্কুল ব্রিটিশ গভর্নমেন্ট বাংলাদেশে চালাতো। ব্রিটিশ গভর্নমেন্ট কেন চালায়? বাংলাদেশ গভর্নমেন্ট কি তার দ্বারা শক্তিশালী হয়? বাঙালি জাতি কি তার দ্বারা উন্নত হয়? এরকম প্রশ্ন আছে। এবং কখনো কখনো ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে এই কথাগুলো বলা হয়েছে, পাকিস্তানে হলেও বাংলাদেশ হওয়ার পরেও, কিন্তু কোন সরকার তো এগুলোর দিকে কান দেয় না। ওয়ার্ল্ড ব্যাংক সবসময় বাংলাদেশ সরকারকে বলেছে আপনাদের প্রাথমিক শিক্ষাটা তো ভালো চলছে না, এটা সংস্কার দরকার, আমরা আপনাদের টাকা দেব, আপনারা কাজ করেন, পরিকল্পনা দেন, কত টাকা লাগবে। এইভাবে বাংলাদেশ সরকার যাওয়ার আগেই বিশ্ব ব্যাংক এই টাকা শিক্ষা সংস্কারের জন্য দেয়, এবং এটা একবারের ব্যাপার না, যত পরিবর্তন হয়েছে একটু বড়, প্রত্যেকটাতে বিশ্ব ব্যাংক টাকা দিয়েছে। কারণ বিশ্ব ব্যাংক যে টাকা দেয় এটা তো তাদের কতগুলো উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা হাসিল হোক, সেই জন্যই দেশের মানুষ লেখাপড়া শেখক। 1 নম্বর হলো তাদের যে আধিপত্য এবং নির্ভরশীলতা নীতি তার মধ্যে কাজ করতে হবে। তারপরে এটা ভাবতে বাংলাদেশের জনগণের কল্যাণ হবে, ছাত্র শিক্ষক অভিভাবক সকলের কল্যাণ হবে। এটা এই যে 1 নম্বরে তাদের আধিপত্য বজায় রাখার জন্য পরিকল্পনা টাকা দেয়, এইটার দ্বারা তো আসলেই সরকার স্বাধীনভাবে কিছু করতে পারে না। এবং শিক্ষা কমিশন নামে যে কমিশন গঠন করে, ওই কমিশনও তেমন কিছু করতে পারে না। কমিশনের লোকদেরকে সরকার টাকা দেয় এবং টাকা দেওয়াতে কার্যন্য করে না, কিন্তু কমিশন যে রিপোর্ট দেয় এটা ফাইনালি প্রাইম মিনিস্টারের কাছে গেলে তিনি আবার অন্য একটা কমিটি দ্বারা পরীক্ষা নিরীক্ষা করেন এবং একটা পরিবর্তিত অবস্থায় এটা সেই কর্তৃপক্ষ যারা টাকা দেয় তাদেরকে 1947 সালের পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে পূর্ব পাকিস্তানে এবং স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর বাংলাদেশে এই পুরো সময় ধরে যে পরিবর্তনগুলো হয়েছে এগুলো দেখলেই বোঝা যাবে যে যেসব বিষয় পড়ানো উচিত, একান্ত দরকার, সেটা যথোচিত গুরুত্ব দিয়ে পড়ায় না। আর কিছু অপ্রয়োজনীয় বিষয় গুরুত্বের সঙ্গে সিলেবাস কার্যক্রমে রাখে। এবং একটা রাষ্ট্রের যে রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা তার লক্ষ্য হবে রাষ্ট্রের সকল নাগরিকের, শিশু কিশোরদের ইত্যাদি কল্যাণে এই শিক্ষা ব্যবস্থা করা হলো। এবং এইখান থেকে শিক্ষা লাভ করে লোকে জীবনের কর্মক্ষেত্রে নানান কিছু করবে এবং সেই করার মধ্যে শিক্ষা যে লাভ করেছে তাতে তার বুদ্ধির যে বিকাশ, সেই বুদ্ধির বিকাশটাকে কাজে লাগাবে। এবং শিক্ষা তো অভিজ্ঞতার ব্যাপার। বৈপরীত শিক্ষা সেটাও অভিজ্ঞতা। বৈপরীত শিক্ষা হলো অন্যের অভিজ্ঞতাকে নিজে গ্রহণ করা, আর নিজের জীবনের যে অভিজ্ঞতা কাজকর্মের মধ্য দিয়ে অনুভব উপলব্ধির মধ্য দিয়ে সেটাই আসল শিক্ষা। আর বইপত্রে আমরা অন্যদের জীবনের সেই অভিজ্ঞতা উপলব্ধির কথা পাই, কোন বিশেষ বিষয়ে অনুসন্ধান তার ফলাফল এগুলো পাই। তো এই দিক থেকে বিষয়টাকে বিবেচনা করা হয়। দুর্নীতির বিরুদ্ধে ন্যায় নীতি প্রতিষ্ঠা দরকার এবং তার জন্য বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা এবং নীতি নির্ধারণ দরকার। কিন্তু বাংলাদেশে কোন সরকার, কোন বুদ্ধিজীবী গোষ্ঠী প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ে এগুলো প্রতিষ্ঠা
করার চেষ্টাই করেননি, কিন্তু চেষ্টা করলেও তিনি একেবারে একা একা হয়ে যান এবং যেটা শেষ পর্যন্ত সরকার কার্যকর করে বিদেশি সাহায্য নিয়ে। এইটা সাধারণ ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলের কাছেই মনে হয় যে এরকম না করে ওইরকম করলে ভালো হতো। এটা ত্রুটিপূর্ণ। একটা কথা আছে যে নলেজ ইজ পাওয়ার, জ্ঞান একটা অত্যন্ত বিপজ্জনক ব্যাপার। এই জ্ঞান আমাদের মধ্যে থাকবে, আমরা অন্যদেরকে জানাবো না। তোমরা পিএইচডি ডিগ্রিটা আসো, একটু থিসিস লেখো, ডিগ্রি দিয়ে দিতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু জ্ঞান বা অন্যান্য দেশের যেসব সরকার, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুগত, সর্বত্রই তো এইভাবে শিক্ষা ব্যবস্থা একটা সুস্থ অবস্থায় আসে না। 1947 সালের পরে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রথমেই ঘোষণা দিলেন আমরা নানা ক্ষেত্র থেকে বৈদেশিক ঋণ নিতে পারি বিশ্ব ব্যাংকের তরফে, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কোন দেশের ঋণ না নিয়ে আমাদের নিজেদের আয় থেকে চালাবো। নেহেরু কথাটা তো বিবেচনা করে করেছিলেন যে বিদেশ থেকে টাকা নিয়ে করা মানে যারা টাকা দেয় তাদের ইচ্ছাকে মান্য করতে হবে, এবং সেটা মান্য করতে গেলে এটা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা হয় অন্যরকম হয়ে যাবে। এই ধারণা থেকে জওহরলাল নেহেরু পরবর্তী বিভিন্ন সরকার একটা নিয়ম নীতি নিয়ে চলছে ভাবে। কিন্তু বাংলাদেশে তো সরকার যেখান থেকে টাকা পাওয়া যায় সেখান থেকেই টাকা নেয়, যে শর্তে টাকা দেয় সেই শর্তেই মানে টাকা নেয়। এই সময় ফলিকরণটা ভালো হতে পারে না। পদ্মা সেতু নিয়ে অনেক কথা হয়েছে, অনেক লেখালেখি হয়েছে। বিশ্বব্যাংকের ঋণ শেষ পর্যন্ত তারাও দেয়নি, এবং আমাদের সরকার শেখ হাসিনা বিশ্বব্যাংকের ঋণ ছাড়াই চলবে, কিন্তু ঋণ ছাড়াই তো চলতে পারেনি। তারা কিছু পরে ঋণ নিয়েছে এবং এই পদ্মা সেতু তৈরি করেছে, এখানে মেট্রো রেল, চট্টগ্রামে যে আন্ডারপাস, নদীর নিচ দিয়ে রাস্তা তৈরি করেছে। এই সবকিছুর জন্য তো বিদেশ থেকে লোন নিয়েই করা হয়েছে। বিশ্বব্যাংকের ঋণ এগুলিতে প্রত্যক্ষভাবে না নিতে পারে, কিন্তু পদ্মা সেতু কি একেবারে আমাদের একান্ত নিজেদের অর্থে করা হয়েছে? দেখতে গেলে দেখা যাবে যে সব তো জাপান থেকে, চীন থেকে ঋণ নিয়েছে, ওই দিক থেকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে না নিয়ে এদিক থেকে নিয়েছে। এইসব কারণে আমেরিকা ভীষণভাবে খেপে গেছে বাংলাদেশের প্রতি। কেন বাংলাদেশ সরকার এতটা চীন, রাশিয়ার দিকে ঝুঁকবে? এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবং পররাষ্ট্রমন্ত্রী আরো উচ্চপদস্থ লোকের কাছে আমেরিকা তো শেখ হাসিনার পতনের আগে অন্তত বছর দশেক দিয়ে ক্রমাগত অনুরোধ করেছে। অনুরোধ করা মানে কি? চাপ দেওয়া যে আপনারা চীন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক বন্ধ করেন। দূরে গিয়েছেন, এটা অনেক বেশি হয়ে গেছে, আমরা আপনাদেরকে আরো বেশি টাকা পররাষ্ট্রনীতি হলো সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। এই নীতি নিয়ে 1972 সাল থেকে আমরা চলছি, এবং এই নীতি নিয়ে আমরা চলা সবচেয়ে ভালো মনে করি। এইসব কথাতে এতটা দৃঢ়তার সঙ্গে, পদ্ধতির সঙ্গে শেখ হাসিনা বলেছেন, এটা একটা বড় কারণ, যে কারণে আমেরিকার চেষ্টা পরিকল্পনা ছিল এর মধ্যে অদৃশ্য। শুধু ছাত্র তরুণরা এটা করে ফেলছে অন্য কোনো গাইডেন্স ছাড়া, অভিজ্ঞতা ছাড়া। এটা ঠিক না, অদৃশ্য শক্তি কাছে কাজ করেছে। এই যে একটা কি বলে বৈষম্য বিরোধী আন্দোলন বলে একটা সংগঠন আসছে, এই সংগঠন একেবারে মানে রাতারাতি স্বতঃস্ফূর্তভাবে হয়ে আসছে। একটু অনুসন্ধান করতেই দেখা লাগে যে যারা এই স্ট্যাচু সারা দেশ জুড়ে ভাঙছে, অনেকদিন ধরে ভাঙছে, তো তারা একেবারে স্বতঃস্ফূর্তভাবে এই ভাঙতে যায়। তার পেছনে একটা সময়ের মানে প্রস্তুতি ছিল, এর পেছনে কোনো বৈদেশিক শক্তি কাজ করেছে ওই আমেরিকান লাইনে। শেখ হাসিনা প্রথমে বলেছিলেন যে এই আন্দোলন এটা জামাত বিএনপির কাজ, পরের দিনই বলছেন যে আমি ভুল বলছিলাম, এটা জামাত বিএনপির কাজ না,
এটা তো আমেরিকা করছে, এই কথাটাও টেলিভিশনের পর্দায় আমি দেখেছি। এই যে আমেরিকা করছে এই ব্যাপারটা, শেখ হাসিনা বুঝতে পারেননি। তিনি বন্ধুত্বের সঙ্গে কথাবার্তা বলছেন। শেখ মুজিব যে ধরনের বলছেন সেরকম মাথা উঁচু করবো না, বাঙালি মাথা উঁচু করতে জানে না, এই ধরনের স্পিরিট থেকে। তো এই শব্দের মধ্য দিয়ে যদি গভীরে গিয়ে বিবেচনা করা যায় তাহলে দেখতে আমরা নামে স্বাধীন, আমাদের একটা জাতীয় পতাকা আছে, একটা জাতীয় সঙ্গীত আছে, জাতিসংঘের মেম্বারশিপ আছে, কিন্তু স্বাধীন রাষ্ট্র বলতে যা বোঝায় বাংলাদেশ সেটা হয়ে উঠতে পারেনি। এবং একটা অসাময়িক রাজনৈতিক ধারা চলে আসছে, এখন অনেক বেশি দুরবস্থায় পড়েছে। এখন যারা কি বলে যে মানে পরিষদ অধ্যাপক ইউনূস সাহেবের নেতৃত্বে চলছে, তারা ভালো করবে এরকম আশা মানুষের মধ্যে এখন আছে। এবং আমরাও চাই যে ভালো হোক এবং আমাদের অবস্থা স্বাভাবিকে যাক। দেশবাসী এখন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে চায় না, তো কিছুটা সময় দেওয়া যাক যাতে এরা এদের কাজটা দেখাতে পারেন। এবং ভালো হলে জনসাধারণের মানে বিরাট সমর্থন এই সরকার পাবে। আর যদি খারাপের দিকে যায় তাহলে তো অন্যরকম একটা বিশৃঙ্খলার মধ্য দিয়ে কিভাবে পরিবর্তন চলা যায় এরকম চেষ্টা। একটা ভাঙা গাড়ি ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে, চিটাগাং যাবেন আপনি, যদি এই গাড়িতে উঠে তাহলে 5-10 মাইল গিয়েই আবার ডাকতে হবে, মিস্ত্রি ডাকতে হবে, যেটা মেরামত করতে হবে। এখন তার দেওয়া যায় না, তো খোঁজ করে মিস্ত্রি বের করে এনে মেরামত করে আবার যাত্রা করে, আবার 5-6 মাইল যাওয়া করে বন্ধ হয়ে গেল। আমাদের এইসব শিক্ষা কমিশন কিন্তু ওই ভাঙা গাড়িতে দূরের দেশে যাওয়ার যে অবস্থা হয়, বারবার রিপেয়ার করতে হয়, এইভাবে চলছে আমাদের শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা। এর মধ্যে কোন স্বাভাবিকতা নেই। গণতন্ত্রের কথা বলেন এখনো অনেকে, কিন্তু গণতন্ত্র কি, গণতন্ত্র কি নয়, এই প্রশ্নে পাকিস্তান কালে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও 5-7 বছর যে চিন্তা ছিল সেই চিন্তা তো এখন নাই। এখন মার্কিন যুক্তরাষ্ট্র, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল, ইউরোপীয় ইউনিয়ন, তারা গণতন্ত্রের অঘোষিত একটা নীতি, যে গণতন্ত্র ভোটের মাধ্যমে সরকার এবং নির্বাচিত সরকারের দ্বারা দেশ শাসন। এখন যদি অর্থনৈতিক, সাংস্কৃতিক সমস্ত ব্যাপারে বিশৃঙ্খলা থাকে, স্বাভাবিকতা না থাকে, সেইখানে নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব হবে? সবকিছু বিশৃঙ্খল, দুর্নীতিপূর্ণ। এই জায়গায় কেবল নির্বাচন কমিশন গঠন করে ভোটাভুটি ঠিকভাবে করা সম্ভব হবে? নানান কৌশলে 1991 সালের নির্বাচনকে বলা হয়েছে এত ভালো নির্বাচন পৃথিবীর কোন দেশে হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে লোক আসছেন, ওই ইউকে থেকে আসছেন, ফ্রান্স, জার্মানি, ইটালি এবং আরো অনেক দেশ থেকে আসছেন, এবং তারা নানান ভাবে বারবার বলছে যে এই নির্বাচনের মধ্যে এত ভালো নির্বাচন পৃথিবীর কোন দেশে হয়নি। কিন্তু 91 সালের নির্বাচনের পরে 96 সালের নির্বাচন এটা তার হতে পারেনি। যদি বিদেশি শক্তি এইভাবে আবার আসতো তাহলে হয়তো এরকম একটা নির্বাচন হতো। বাংলাদেশ নিজের বুদ্ধিতে, নিজের শক্তিতে, নিজেদের শৃঙ্খলা অনুযায়ী একটা নির্বাচন করার যোগ্যতা এখনো অর্জন করেনি। রাষ্ট্র কিভাবে গঠিত হবে? গণতান্ত্রিক রাষ্ট্র, গণতন্ত্র কি এবং কি নয় এটার অর্থ নষ্ট করে দিয়েছে। তো যাই হোক, এইভাবে লক্ষ্য করে দেখা যাবে যে রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনীতি কোন সুষ্ঠু অবস্থার মধ্যে নাই, মোটামুটি সচল থাকবার মতো অবস্থায় নেই। এবং সরকার, রাষ্ট্র ব্যবস্থা যদি একটা ভালো, মোটামুটি ভালো, অনেক খারাপ থাকার পরেও ভালো এরকম গ্রহণযোগ্য না হয়, তাহলে এখানে তো শিক্ষা ব্যবস্থা ভালো চলতে পারে না। রাজনৈতিক প্রশ্নটাই মুখ্য, অন্য সব প্রশ্ন সমস্যা আছে, সেগুলো সমাধান করতে হবে, এবং সেই সমাধানের জন্য সমাধানের দিকে যাত্রা করতে হলে সরকার দরকার। এবং যারা চান তাদের কর্তব্য রাজনৈতিক দল গঠন করে নিজেদের উপলব্ধি, এটা আদর্শ দলের ভেতরে প্র্যাকটিস করবেন, স্টাডি করবেন, এবং দলের ভেতরে যে গণতন্ত্রের ধারণা, সেই ধারণাটা ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়ে তারা বাস্তবায়নে যাবেন, পর্যায়ক্রমে।
রাতারাতি সবকিছু বলতে দেওয়া যাবে না, কিন্তু আরম্ভ করে পর্যায়ক্রমে ভালোর দিকে যাত্রা হলে এটা সম্ভব হয়। তো শিক্ষা ব্যবস্থা বলছিলাম যে ইংলিশ মিডিয়াম স্কুল তো ছিল এলেভেন ব্রিটিশ সরকার চালায় বাংলাদেশে, অন্যান্য অনেক দেশেও এটা চালায়, এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তাদের সিলেবাস কারিকুলাম পাঠ্যপুস্তক তৈরি করে দেয়, সেটা ছাপা ইন্ডিয়াতে হয়, আরো কোনো কোনো জায়গায় হয় এই অঞ্চলে। আমাদের দেশে ওই সব জায়গা থেকে বই আসে। বাংলাদেশ সরকার যদি চায় এগুলো ছাপাবো অথবা কোনো ব্যবসায়ী তারা ছাপাতে পারলে ওদের কাছ থেকে অনুমতি নিয়ে। তো এই একটা, তারপরে বাংলাদেশ সরকার আবার একটা কি বলে নতুন করে ইংরেজি মিডিয়ামের স্কুল করেছে বাংলাদেশে, কি সেটা ইংলিশ ভাষা। তো এই যে দুইটাই আছে, আর কত ইংরেজি শেখাবে লোকদেরকে। আজকে যদি আমরা ফ্রান্সের কথা বলি, ফ্রান্সে কয় লোকে ইংরেজি শেখে, অল্প সংখ্যক, সরকারি হিসাব অনুযায়ী পরিকল্পিত স্কুলের সংখ্যা সীমাবদ্ধ, আনলিমিটেড না। আজকে জার্মানির কথা যদি বলি, আজকে ইটালির কথা যদি বলি, তারা কি সম্পূর্ণ ইংরেজি নিয়ে চলছে? চীন, রাশিয়া, তারাও কি ওভাবে চলছে? সবাই মনে করছেন যে আমাদের ভাষা উন্নত এবং উন্নতিশীল রাখতে না পারলে জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে আমাদের জাতি এবং রাষ্ট্র দুর্বল হবে, এবং দুর্বলতা মানে ক্ষতি স্বীকার করা, বঞ্চনার শিকার হওয়া, অন্যদের কর্তৃত্ব থেকে ক্ষতিগ্রস্ত হওয়া। এইসব বিবেচনা থেকে তারা ইংরেজি গ্রহণ করছে, কিন্তু সারা দেশ জুড়ে সব ছেলে মেয়েকে ইংরেজি পড়াচ্ছে না, নিজেদের ভাষাটাকে উন্নত করার চেষ্টা করছে। আমাদের বাংলা ভাষা তো পৃথিবীর অনেক দেশের ভাষার চাইতে অনেক উন্নত। কলকাতাতে যে শিক্ষা দীক্ষা হয়েছে, আমরা তো সেই কলকাতার সংস্কৃতির আওতার মধ্যে ছিলাম ব্রিটিশ ভারতে, তারপরে ভেঙে পাকিস্তান হয়েছে, তখন ঢাকা কেন্দ্রিক একটা সংস্কৃতি, আমাদের জাতীয় সংস্কৃতি দাঁড়িয়েছে। এখানে প্রথম পর্যায়ে পাকিস্তান বাধা দিয়েছে, পাকিস্তানের যারা পাকিস্তানবাদী শাসক কেউই এই বাঙালি সংস্কৃতি, বাংলা ভাষার উন্নতি এগুলো চাননি, বিরোধিতা করেছেন। তার মধ্যে এই দেশের ছাত্র তরুণেরা, লেখক শিল্পীরা আন্দোলন করেছে, সাধারণ মানুষরা সেই আন্দোলনে যুক্ত হয়েছে ও মানে সাপোর্ট দিয়েছে। তার ফলে আমাদের পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ যুদ্ধের মধ্য দিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি। এখন স্বাধীন বাংলাদেশেও যে অপশক্তির পর অপশক্তি মানে ক্ষমতায় আসছে, আর যারা সংগ্রাম করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন তারা তো ক্ষমতায় থাকতে পারেননি। এই শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা আন্দোলন, তাজউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধ, এগুলোর মধ্য দিয়ে তো আমরা স্বাধীনতা অর্জন করেছি। এর আগে মোল্লা ভাসানী, ছেলে বাংলা একে তাদের যে চেষ্টা সেটাও ছিল